আজ আমরা তোমাদেরকে দেখাবো সমাস। বাংলা ব্যাকরণে যতগুলো কঠিন বিষয় রয়েছে তার মধ্যে সমাস একটি, অনেকে মনে করে, কিন্তু সমাস আসলে অতটা কঠিন নয়। সমাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সমাস টপিকটা অনেক বড়, অনেক দীর্ঘ, এই জন্য কঠিন মনে হয়। কিন্তু আসলে যদি আমি পার্টিকুলারলি বা অংশ অংশ করে যদি চিন্তা করি তাহলে দেখব যে এটা অতটা কঠিন নয়। সমাস আসলে বিষয়টা কি এটা যদি আগে না জানা যায় ক্লিয়ারভাবে, তাহলে সমাস সারা জীবনই কঠিন থাকবে। এখন আমরা প্রথমে দেখানোর চেষ্টা করব সমাস বিষয়টা আসলে কি, এটা দিয়ে কী করা হয়। সমাস হচ্ছে শব্দ তৈরির একটা সিস্টেম। মানে হচ্ছে একটা বড় কথা, যেমন সিংহ চিহ্নিত আসনে আমি বসে আছি। এখন সিংহ চিহ্নিত আসনে আমি বসে আছি, এই কথাটা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। যদি আমরা এই কথাটাকে সংক্ষেপ করে দিই তাহলে হবে সিংহাসনে আমি বসে আছি। অর্থাৎ বাক্যটা শুনতে ভালো লাগলো। এখন দেখা যাচ্ছে যে শ্রুতি মধুরতার জন্য বা ভালো লাগার জন্য আমরা কি করি, একটা বড় বিশদ বাক্যকে ছোট করে ফেলি, এটা কি বলা হয় সমাস। এখন একটা বৃহৎ অংশকে ছোট করতে হলে অনেকগুলো সিস্টেমের মাধ্যমে ছোট করতে হয়। অনেকগুলো সিস্টেম আছে, এই অনেকগুলো সিস্টেম হচ্ছে এক একটা প্রকারভেদ, কখনো দ্বন্দ্ব, কখনো দ্বিগু, কখনো কর্মধারায়, কখনো বহুব্রী, কখনো অব্যয়ীভাব। এরকম ছোট করার এক একটি প্রকারের নাম হচ্ছে এগুলো। এখন সমাস সম্পর্কে তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, তোমাদের একটা ধারণা কিন্তু আছে। এখন আমরা সেই ধারণার উপরেই আরেকটু ক্লিয়ার করে নিচ্ছি যে সমাসে একটা বিষয় থাকে ব্যাস বাক্য, অর্থাৎ এরকম একটা বিষয়, যেমন ধরো আমরা উদাহরণ দিচ্ছি মহান যে যাত্রা, মহাযাত্রা। এখানে দেখতে পাচ্ছি যে এই পাশে আছে যেটা, সেটাকে বলা হয় ব্যাস বাক্য, অর্থাৎ বৃহৎ বাক্য। এটার নাম হচ্ছে ব্যাস বাক্য। এর সবার প্রথম যে পদটা থাকে তাকে বলা হয় পূর্বপদ, সবার শেষে যে পদটা থাকে তাকে বলা হয় পরপদ। এবং প্রত্যেকটি পদ আলাদা আলাদাভাবে, যেমন এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, আলাদা আলাদাভাবে এদেরকে বলা হয় সমসমান পদ। সমসমান পদ। তাহলে এই বিষয়গুলো জানতে হবে, এবং সব কিছুর পড়ার পরে যেটা হলো সেটা হচ্ছে সমস্ত পদ। বিষয়টা আমরা এখন জানলাম। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, এবং এর কাজ হচ্ছে ছোট করা, এবং এর বিভিন্ন টার্মগুলো জেনে নিলাম। এখন একটা বিষয় জানবো, সমাস আমরা নির্ণয় করি কিভাবে। সমাস নির্ণয় করি আমরা, একটা ব্যাস বাক্য থাকে, ব্যাস বাক্যকে আমরা বিশ্লেষণ করে তারপরে বলি এটা এই সমাস। যেমন আমরা যখন মাঝখানে যদি যে থাকে তখন আমরা এটাকে বলি কর্মধারায়, যেমন নব যে অন্ন কি হয়, নবান্ন। এখন আমরা শিখেছি এরকম যে মাঝখানে যে থাকলে সেটা কি হয়, কর্মধারয় হয়। কিন্তু আমি সমাস পড়াই একটু ভিন্ন স্টাইলে। সেটা হচ্ছে আমি যেভাবে সমাস পড়াবো সেখানে দেখা যাবে যে সমাস নিষ্পন্ন করা যাবে খুব সহজেই ব্যাস বাক্য করার আগেই, অর্থাৎ ব্যাস বাক্য না করেই আমরা খুব সহজেই সমাস নির্ণয় করতে পারবো। তো সমাস নির্ণয় করতে হলে সেক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে যে তোমার ওই শব্দটার কোন প্যাটার্নে আছে সেই শব্দটার ধরন জানতে হবে। এখন আমরা সেটা দেখাবো। আমি এখানে এটুকুই তোমাকে দেখিয়ে শেষ করব যে কিভাবে আমরা সমাস পড়ব, এই পদ্ধতিটা এখানে দেখাবো, এবং বিশ্লেষণ করব গিয়ে প্রজেক্টরে, যে আমরা যে পদ্ধতিগুলি শেখাবো সেগুলোর প্রয়োগ দেখাবো প্রজেক্টরে। এখানে শুধুমাত্র আমরা কিভাবে পড়ব সেই নমুনাটা দেখাচ্ছি। যেমন এখানে আছে আম কুড়ানো। আমরা এই শব্দের মধ্যে দেখতে পাচ্ছি কি যে শব্দটাতে একটা কাজ করা বোঝাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে। যদি কোনো শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাহলে ওই সমাসটা হয়ে যায় দ্বিতীয়া তৎপুরুষ, যেমন আমকে কুড়ানো। এরকমভাবে যদি আরেকটা বলি, যেমন ভাত রাধা, এটা দিয়ে একটি কাজ বোঝাচ্ছে। এখন আমরা যদি প্রশ্ন করি এভাবে, ভাতকে রাধা, যদি আমরা ভাত রাধাকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়, ভাতকে রাধা, ভাত রাধা, তৃতীয় তৎপুরুষ। এরকম শব্দ দেখলেই বোঝা যাবে। তো শব্দ দেখলে যে বোঝা যাবে এটা আমরা প্রজেক্টরে দেখাবো, কোনটার কোন বৈশিষ্ট্য আমরা কেন হয় এটা প্রজেক্টরে দেখানো হবে। কিন্তু এখানে আমরা এই বিষয়গুলো আরেকটু ব্যাখ্যা করে নিব। প্রাধান্য পাওয়া, সমাসের ক্ষেত্রে প্রাধান্য পাওয়ার একটা বিষয় আছে। কেননা আমরা জানি যে
ব্যাস বাক্যে অনেকগুলো পদ থাকে এবং তারপরে সমস্ত পদ হয়। এখন আমি কোন পদকে প্রাধান্য দেব, পূর্বপদকে প্রাধান্য দেব না পরপদকে প্রাধান্য দেব, এই হচ্ছে বিষয়। এখন আমরা একটু সহজভাবে শিখে নিব এটা। দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রাধান্য পায়, উভয় পদ প্রাধান্য পায়। তারপরে বহুব্রীহি সমাস কোনো পদ প্রাধান্য পায় না, প্রাধান্য পায় না। আর আরেকটা সমাস আছে অব্যয়ীভাব, এই সমাসে পূর্বপদ প্রাধান্য পায়, পূর্বপদ প্রাধান্য পায়। আর বাকি যে সমাসগুলো আছে সেগুলোতে পরপদ প্রাধান্য পায়। যেমন তৎপুরুষ, কর্মধারয় এবং দ্বিগু, এই সমাসগুলোতে পরপদ প্রাধান্য পায়। এখন যদি প্রশ্ন করা হয় কোন সমাসে কোন পদ প্রাধান্য পায়, সেই উত্তরটা আমরা নিশ্চয়ই করতে পারবো। তখন ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর একটা প্রশ্ন হয়েছে এরকম যে কোন সমাসে পরপদ প্রাধান্য পায় এবং বিভক্তির লোপ পায়। মানে এভাবে ছিল প্রশ্নটা, কোন সমাসে বিভক্তির লোপ পেয়ে এবং পরপদ প্রাধান্য পেয়ে সমাস নির্ণয় করা হয়। উত্তর ছিল তৎপুরুষ। আমরা জানি তৎপুরুষ সমাসে শুধুমাত্র বিভক্তির লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। এখন প্রত্যেকটা সমাসের কোনটা কিভাবে হয় এটাও কিন্তু জানতে হবে। যেমন তৎপুরুষ সমাসে বললাম বিভক্তির লোপ পেয়ে হয়। কর্মধারয় সমাসে কি হয়, বিশেষ্য বিশেষণ এবং বিশেষ্য বিশেষ্য এই বিষয়গুলো মিলে যে সমাস হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস। তারপরে বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস কিভাবে হয়, ব্যক্তিবাচক সত্তাবাচক হয়, অর্থাৎ বহুব্রীহি সমাস দ্বারা কোনো না কোনো ব্যক্তি বা সত্তাকে বোঝানো হয়। আবার যদি আমরা বলি অব্যয়ীভাব সমাস, আমার এই কথাগুলো মনে রাখবে। অব্যয়ীভাব সমাস হচ্ছে সেই সমাজ যেই সমাসের শুরুতেই একটি উপসর্গ থাকে। দেখো প্রত্যেকটি অব্যয়ীভাব সমাসের শুরুতে একটা কি থাকবে, একটা উপসর্গ থাকবে। তাহলে উপসর্গ থাকলে আমরা বুঝে নেব এটা অব্যয়ীভাব সমাস। এরকম প্রত্যেকটা সমাসের শব্দ চেনার উপায় জানা থাকতে হবে। এখন আমরা এখন দেখতে পাচ্ছি উপপদ তৎপুরুষ, একটা গুরুত্বপূর্ণ সমাস, উপপদ তৎপুরুষ। এখন উপপদ তৎপুরুষে গিয়ে আমরা দেখব যে উপপদ তৎপুরুষ সমাস দ্বারা কোনো না কোনো ব্যক্তিকে বোঝানো হয় বা সত্তাকে বোঝানো হয়। এরকম সব ব্যক্তিবাচক বা সত্তাবাচক শব্দই হবে কি তোমার উপপদ তৎপুরুষ। এখন আমরা আগে একটা কথা বলেছি, বহুব্রীহি সমাসও কি হবে, সব ব্যক্তিবাচক বা সত্তাবাচক হবে। যেমন নীলাম্বর, পীতাম্বর, বেহায়া, বেওয়ারিশ, গলায় গামছা, এগুলো সব ব্যক্তিবাচক বা সত্তাবাচক শব্দ। এগুলো হচ্ছে বহুব্রীহি এবং এগুলো ব্যক্তিবাচক শব্দ, কিন্তু এগুলো হচ্ছে কি উপপদ তৎপুরুষ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে দুটো যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা ব্যক্তিবাচক এবং কোনটা সত্তাবাচক? সেক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে যে এটা ব্যক্তিবাচক সত্তাবাচক ঠিক আছে, কিন্তু এই ব্যক্তিবাচক সত্তাবাচক একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে প্রত্যেকটা শব্দে একটা করে ক্রিয়ার ধাতু থাকবে। যেমন মার, পকেট মার একটা ধাতু, জাদুকর একটা ধাতু, তারপরে কুম্ভকর একটা ধাতু, অজ পঙ্কজ, এই যে অজ শব্দের অর্থ জন্মানো, একটা ধাতু। এরকম যদি কোনো ক্রিয়ার ধাতু থাকে যেই শব্দে এবং সেটা ব্যক্তিবাচক হলে তখন আমরা বলবো উপপদ তৎপুরুষ। আর যদি ক্রিয়াটা না থাকে, এখানে একটাতেও ক্রিয়া নেই, যদি ক্রিয়া না থাকে এবং ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে হবে বহুব্রীহি। তাহলে সহজেই বোঝা গেল পার্থক্যটা কি, যে দুইয়ের মধ্যে মিল হচ্ছে এটা দুটোটাই ব্যক্তিবাচক, কিন্তু অমিলটা হচ্ছে সেখানে যে একটা হচ্ছে ক্রিয়া থাকবে আর একটা ক্রিয়া থাকবে না। এরপরে যে বিষয়টি আছে তার নাম হচ্ছে উপমান এবং উপমিত কর্মধারায়। আমরা আগেই বলেছি কর্মধারায় সমাস কিভাবে হবে, বিশেষ্য এবং বিশেষণের সমন্বয় হবে। অর্থাৎ একটা বিশেষ্য থাকবে, বিশেষণ থাকবে, আবার দুটোই বিশেষ্য হতে পারে, দুটোই বিশেষণ হতে পারে। এরকম বিশেষ্য বিশেষণ এই দুইয়ের সমন্বয়ে যেই কারক হয় তাকেই বলা হয় কর্মধারয়। আমরা কয়েকটা কর্মধারয়ের নাম লিখি এখানে। এখানে দেখতে পাচ্ছি যে আকাশ একটা নাউন, কেমন আকাশ, নীল আকাশ, এটা হচ্ছে বিশেষণ। তাহলে বিশেষ্য এবং বিশেষণ। নবমানি নূতন, নতুন, নবমানি হচ্ছে নতুন, আর অন্যমানি হচ্ছে
খাবার বা ধান, অর্থাৎ নবন অন্নটা কেমন, নব মানে নতুন, তার মানে হচ্ছে এটা হচ্ছে বিশেষণ, এটা হচ্ছে বিশেষ্য, এটা হচ্ছে বিশেষণ। আবার কাজল কালো, ঠিক আছে, কাজল এখানে বিশেষ্য, কাজল কেমন, কালো। তাহলে বিশেষ্য আর বিশেষণ দুই মিলে কি হচ্ছে, এই তোমার উপমান এবং উপমিত কর্মধারয় হচ্ছে, অর্থাৎ কর্মধারয় সমাস হচ্ছে এইভাবে। এখন উপমান আর উপমিতর মধ্যে পার্থক্য কি, সেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। উপমান আর উপমিত পার্থক্য দুভাবে করা যায়। একটা হচ্ছে যদি নাউন এবং অ্যাডজেক্টিভ থাকে তাহলে বুঝতে হবে সেটা উপমান কর্মধারায়। যদি নাউন এবং অ্যাডজেক্টিভ থাকে তাহলে উপমান, আর যদি দুটোই নাউন থাকে তাহলে সেটা হবে উপমিত। কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অরুণ হচ্ছে নাউন মানে সূর্য। যদি প্রশ্ন করি সূর্য কেমন, তাহলে উত্তর হবে রাঙা, তার মানে রাঙাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর যদি প্রশ্ন করি তুষার, এটা নাউন, কেমন শুভ্র বা সাদা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে কচু কাটা, এখন হচ্ছে এখানে কচুটা হচ্ছে নাউন আর কাটাটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখন এই নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে এগুলো হচ্ছে, যার কারণে এটা উপমান। এগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি অর্থাৎ বেশ বাক্য করি তাহলে কিভাবে করতে হবে, মাঝখানে মতো অথবা ন্যায় নিয়ে আসতে হবে। যেমন অরুণের মতো রাঙা, অরুণের মতো রাঙা। একইভাবে তুষার শুভ্র, তুষারের মতো শুভ্র। কচু কাটা, কচুর মতো কাটা। এরকম করে মাঝখানে মতো নিয়ে আসতে হবে। মূল বিষয়টা মনে রাখতে হবে, নাউন এবং অ্যাডজেক্টিভ থাকলে সেটা হয় উপমান। আর উপমিততে কি হবে, নাউন এবং নাউন দুটোই কি হবে, নাউন হবে। যেমন এগুলো সবই হচ্ছে উপমিত কর্মধারা। উপমিত কি হবে, দুটোই নাউন হবে। যেমন তরু একটা নাউন, পল্লব একটা নাউন, পুরুষ একটি নাউন, সিংহ নাউন, অধর মানে ঠোঁট, এটাও নাউন, পল্লব মানে পাতা, এটাও নাউন, চন্দ্র ও নাউন, মুখ ও নাউন, দুটোই নাউন। এখন এগুলোর বেশ বাক্য করতে কি করতে হবে, আমরা দেখব যে এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে এই শব্দগুলো এখানে আছে সেখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, আরেকটা হচ্ছে আরেকটা বিষয়ের সঙ্গে তুলনা দিচ্ছি। যেমন এখানে তরু পল্লব, তরু মানে হচ্ছে কি বলে গাছ বা এখানে কিসের মতো, পল্লবের মতো। তারপর এখানে পুরুষ, যেমন আমি যদি দেখতে পাচ্ছি কাকে, পুরুষকে, দেখতে পাচ্ছি না কাকে, সিংহকে। এখানে আবার অধর, অধর মানে ঠোঁট, কারো ঠোঁট দেখতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না কি, পল্লবকে। চন্দ্র মুখ, কারো মুখ দেখতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না কাকে, চন্দ্রকে। এখন একটা দেখতে পাচ্ছি আর একটা দেখতে পাচ্ছি না, তখন আমরা দেখব যে যাকে আমরা সামনাসামনি দেখতেছি অর্থাৎ যে আমাদের চোখের সামনে আছে তাকে বলা হয় উপমেয়। আর যাকে আমরা ধার করে আনতেছি, যেমন যদি একটা মেয়েকে আমরা বলি মেয়েটি চন্দ্রমুখ, মেয়েটির চন্দ্রমুখ, দেখতে অনেকটা চন্দ্রমুখ। এখন আমরা মেয়েটিকে দেখতে পাচ্ছি কিন্তু চন্দ্রকে দেখতে পাচ্ছি না, তার মানে চন্দ্রকে আমাদের ধার নিয়ে আসতে হচ্ছে। এখন চন্দ্রটা হবে উপমান আর মুখটা হবে উপমেয়। বিষয়টা তো বোঝা গেল। এখন দুটোই কি হবে, নাউন হবে। এখন এই সব শব্দসমূহের যদি বেশ বাক্য করতে হয় তাহলে কি করতে হবে, যেটা দেখা যায় অর্থাৎ যেটা আমাদের কাছাকাছি আছে সেটাকে আগে আনতে হবে, তারপরে যেটা আমরা দেখি না, যাকে আমরা ধার করে নিয়ে আসি তাকে আনতে হবে, তারপরে ন্যায় বা মতো আনতে হবে। যেমন তরু পল্লবকে যদি আমরা করি তাহলে এরকম, তরুকে আমরা দেখি তাহলে তরু পল্লবের ন্যায়। পুরুষ সিংহ কি হবে, আমরা কাকে দেখতে পাই, এখানে সবার আগে পুরুষকে দেখতে পাই, সিংহ বনে থাকে তাকে আমরা দেখি না, ধার করে নিয়ে আসি, তাহলে কি হবে, পুরুষ সিংহের ন্যায় অথবা মতো। আবার অধর পল্লব, তাহলে কি হবে, অধর পল্লব, অধর মানে ঠোঁটকে আমরা দেখি, তাহলে কি হবে, অধর পল্লবের ন্যায়। তেমনি ভাবে চন্দ্রমুখ কি হবে,
মুখ আমরা দেখি, চন্দ্রকে আমরা ধার করে আনি, তাহলে কি হবে? মুখ চন্দ্রের ন্যায়, এরকম। তাহলে দুটো বিষয়ের মধ্যে পার্থক্য হচ্ছে নাউন, আর নাউন থাকবে উপমিততে এবং নাউন এবং অ্যাডজেক্টিভ থাকবে উপমানে। এখানে আর যে বিষয় দুটি আছে, একটা আছে নয় তৎপুরুষ এবং নয় বহুব্রী এবং অলুক, অলুক বিষয়টা। এখন আমরা এই দুটো বিষয় জানব। যেমন নয় তৎপুরুষ সমাস আর নয় বহুব্রী সমাস চেনার সহজ উপায় হচ্ছে, যেই শব্দটা আমাকে দেওয়া হবে সমাস করতে, সেই শব্দটা হবে নেতিবাচক অর্থাৎ নেগেটিভ। যেমন কীরকম? এখানে যদি আমরা লিখি আধোয়া, আধোয়ার মধ্যে একটা নেগেটিভ আছে, আধোয়া মানে ধোয়া নয়। যদি বলা হয় বেওয়ারিশ, মানে যার কোনো ওয়ারিশ নাই, নেগেটিভ শব্দ। তারপরে বেহায়া, মানে যার কোনো লজ্জা নাই। যদি বলা হয় অকেজো, মানে হচ্ছে কেজো নয়, এটাও নেগেটিভ। তাহলে দেখতে পাচ্ছি কি, নাবোধক শব্দ থাকলে তখন কি হয়? নয়্য হয়। সেটা তৎপুরুষের বেলাও হয়, বহুব্রীর বেলা হয়। নয় তৎপুরুষ ও নাবোধক, নয় বহুব্রী ও নাবোধক। এখন পার্থক্য হচ্ছে কোনটা নয় তৎপুরুষ আর কোনটা নয় বহুব্রী, এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার উপায় হচ্ছে, আমরা আগেই বলেছি বহুব্রী, সকল বহুব্রী সমাস কি হয়? ব্যক্তিবাচক বা সত্তাবাচক হয়। এখন আমরা এখানে দেখব যে যেই শব্দগুলো ব্যক্তিবাচক সেগুলো হবে নয় বহুব্রী, আর যেই শব্দগুলো ব্যক্তিবাচক বা সত্তাবাচক নয় সেগুলো হবে নয় তৎপুরুষ। যেমন বেহায়া একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? নেই হায়া যার, একটা ব্যক্তিকে বোঝাচ্ছে এবং এখানে না আছে, সুতরাং এটা হবে নয় বহুব্রী। তারপর এখানে আছে বেওয়ারিশ, ব্যক্তিবাচক, নেই ওয়ারিশ যার, ব্যক্তিবাচক, সুতরাং এটা হবে নয় বহুব্রী। আর আধোয়া অকেজো, যেমন নয় ধোয়া, এটা কোনো ব্যক্তি বা সত্তাকে বোঝাচ্ছে না, সুতরাং এটা হবে নয় তৎপুরুষ। অনুরূপভাবে অকেজো কি হবে? নয় কেজো, অর্থাৎ এটা হচ্ছে ব্যক্তিবাচক সত্যবাচক বোঝাচ্ছে না, সুতরাং এটা হবে নয় তৎপুরুষ। এখন এই নয় তৎপুরুষ আর নয় বহুব্রী ব্যাপারটা যদি তুমি বুঝে থাকো, তাহলে যে কোনো বই থেকে যদি তুমি উদাহরণগুলো দেখো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে কোনটা নয় বহুব্রী আর কোনটা নয় তৎপুরুষ। অলুক, অলুক কথাটা হচ্ছে, অলুক মানে হচ্ছে লোপ পাবে না। লোপ পাওয়া মানে বাদ যাওয়া, লোপ পাবে না। আমরা তো সবাই জানি সমাস মানেই হচ্ছে লোপ করা, মানে কমিয়ে ফেলা। কিন্তু কমিয়ে ফেলার পরেও যদি কিছু কিছু জায়গায় লোপ না পেয়ে থাকে, ওই সমাসগুলি কি বলা হয়? অলুপ। এখন এই ঘটনাটা, অর্থাৎ এই লোপ না পাওয়ার ঘটনাটা যদি তৎপুরুষের বেলা ঘটে, তাহলে তার নাম হবে অলুক তৎপুরুষ। যদি সেটা বহুব্রীর বেলা ঘটে, তার নাম হবে অলুক বহুব্রী। যদি এরকম হবে, যদি সেটা দ্বন্দ্বের বেলা ঘটে, তাহলে তার নাম হবে অলুক দ্বন্দ্ব। মানে একটা সমাস থাকবে তৎপুরুষ, যদি লোপ না পায় তাহলে সেটা হবে অলুক তৎপুরুষ। থাকবে বহুব্রী, যদি লোপ না পায় তাহলে হবে অলুক। থাকবে দ্বন্দ্ব, যদি লোপ না পায় তাহলে হবে অলুক। আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন সোনার তরী, এই শব্দটাকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলেও সোনার তরী, সমস্ত পদ যদি করি তাহলেও সোনার তরী, অর্থাৎ সমাস নিষ্পন্ন হয়ে যাওয়ার পরেও থাকে সোনার তরী। এখন দেখতে পাচ্ছি এই সোনার শব্দের সাথে একটা র আছে, এটা একটা ষষ্ঠী বিভক্তি, এবং এই বিভক্তিটা লোপ পাচ্ছে না, লোপ পাচ্ছে না, যার কারণে এটা হচ্ছে অলুক। এবং যেহেতু সমাসটা তৎপুরুষ, তাই এর পুরো নামটা কি হবে? অলুক তৎপুরুষ। এখানে দেখতে পাচ্ছি কি আছে? অলুক বহুব্রী। যেমন গলায় গামছা, এই শব্দটার ব্যাসবাক্য করলে হয় গলায় গামছা যার, অর্থাৎ এটা একটা ব্যক্তিবাচক শব্দ, যার গলায় গামছা থাকে তাকে বলা হয় গলায় গামছা। এখন এই গলায় গামছা একটা ব্যক্তিবাচক শব্দ এবং এটার ব্যাসবাক্য হচ্ছে গলায় গামছা যার, এটাকে সংক্ষেপ করলে হয় গলায় গামছা। এখন দেখলাম আমরা এখানে সংক্ষেপ করার পরেও গলার শেষে একটা অ আছে,
মানে গলা শব্দের সাথে একটা বিভক্তি থেকে যাচ্ছে, সুতরাং যেহেতু বিভক্তি থেকে যাচ্ছে, লোপ পাচ্ছে না, তাই এটার নাম হবে অলুক বহুব্রীহি। কেননা সমাসটা বহুব্রীহি এবং এখানে লোপ না পাওয়ার কারণে এর নাম হলো অলুক। এবার আমরা দেখব অলুক দ্বন্দ্বের বেলা, এটাকে সংক্ষেপ করলে হয় দুধে ভাতে। এখন দেখলাম আমরা এটাকে যখন আমরা ব্যাস বাক্যটাকে যখন সংক্ষিপ্ত করলাম অর্থাৎ সমাস নির্ণয় করে ফেললাম, তখন কি হলো? দুধে ভাতে। এখন এই দুধে ভাতে নির্ণয় করার পরেও আমরা দেখতে পাচ্ছি যে দুধের সঙ্গে এখানে একটা এ আছে, ভাতের সঙ্গে এখানে একটা এ আছে, অর্থাৎ সমাস হয়ে গেছে দুধে ভাতে, তারপরও বিভক্তি থেকে যাচ্ছে, অর্থাৎ কিছু অংশ লোপ পায় নাই, অলুপ থেকে যাচ্ছে এ আর এ, এজন্য এটাকে বলা হবে অলুক দ্বন্দ্ব। তাহলে বোঝা গেল অলুক ব্যাপারটা কি, যে সমাস নিষ্পন্ন হয়ে যাওয়ার পরও যদি বিভক্তি থাকে। আমরা এখন যে কাজটি করব, যে আমি আগেই বলেছি সমাস তোমার ব্যাস বাক্য করবার প্রয়োজন নেই, এমনিতেই তুমি বুঝতে পারবে।